মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে পশ্চিম বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত বহুদিন আগেই তিনি শুরু করে দিয়েছেন। বিশ্বাস করুন, এই আইনে আপনাদের কোনো বাবা দাদার কবর ছিনিয়ে নেওয়া হবে না, আপনাদের বাড়িঘর একটুও কোনো আঁচটুকু পড়বে না। আপনাদেরকে বোঝানো হয়েছিল সিএ হলে পশ্চিমবঙ্গ থেকে নাকি ভারতবর্ষ থেকে নাকি মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আজ পর্যন্ত কারোর গায়ে একটা আঁচ পড়েছে? কাউকে চলে যেতে হয়েছে? হয়নি। তাই খেপিয়ে দিচ্ছে যে কবরস্থান নাকি কেড়ে নেওয়া হবে, কবর নাকি দিতে দেওয়া হবে না। এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। যারা এই রাজ্যের মুসলিম যারা আছেন তাদেরকে অশিক্ষিত করে রাখা এবং গরিব করে রাখা এই তৃণমূল সরকারের কাজ। তার কারণ হচ্ছে যারা অশিক্ষিত থাকলে, গরিব থাকলে তাদেরকে ভুল বোঝাতে সুবিধে হবে। সেই ছিল ওটা হাস্যকর একটা বক্তব্য। উনি বলছেন আপনাদের কোনো ভয় নেই, আপনাদের কবরস্থান বাপ দাদাদের কবরস্থান কেউ ছিনিয়ে নেবে না। আমি প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, যারাই ওয়াকাফ করে উস্কানি দিচ্ছেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উস্কানিমূলক কথাগুলো মানে বলছেন, তিনি কি আদৌ পড়ে দেখেছেন ওই আইনটার মধ্যে, নতুন যে সংশোধনী আইন সেটার মধ্যে কী লেখা আছে? যে কথাগুলো এখন তারা বলছে যে তোমরা তোমাদের ইজ্জত দিয়ে দাও, তোমাদের ইজ্জত দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে ছেড়ে দেওয়া হবে, এই একই কথা না ওই 46-এর দাঙ্গার সময়তেও হিন্দু মহিলাদেরকে বলা হয়েছিল, তাদেরকে রীতিমতন হোস্টেজ করে রেখে দেওয়া হয়েছিল স্বামী সন্তানকে ছাড়ার বিনিময়। তো ভয় তারাই পাচ্ছে বা ভয় পাওয়ানোর চেষ্টা করছে যারা এই সম্পত্তিগুলো গ্রাস করে নিয়ে বসে আছে, সেই জন্যই খেপিয়ে দেওয়ার চেষ্টা চলছে মানুষকে। না, আমার মনে হয় একটু বক্তব্যটা ভুল। উনি বললেন যে ওরা উদ্বাস্তু কোথায় হয়েছে, ওরা তো রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তেই গেছেন। কিন্তু আজকে ফিরহাদ বাবুকে যদি তার বাড়ি থেকে একটা লুঙ্গি পরে, মানে ওই অবস্থায় লুঙ্গির গিট বাঁধতে রাতের বেলা বাড়ি থেকে ছেড়ে অন্য জায়গায়, মানে রাতের অন্ধকারে নৌকায় করে নদীতে করে নিজের নাতনি ছেলে পিলে যারা আছে সবাইকে নিয়ে যদি এক কাপড়ে পালিয়ে যেতে হয়, এবং আপনি যে নৌকা থেকে দেখতে পান যে আপনার ঘর লুট হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, তাহলে এটাকে আপনি উদ্বাস্তু হওয়া বলবেন না? এই সরকার যেমনি দুর্নীতিবাজ তেমনি দাঙ্গাবাজও, আর দুটো হ্যান্ড ইন হ্যান্ড চলে ওদের। তার কারণ শিক্ষিত সমাজকে পঙ্গু করে দেওয়া, চাকরি না দিয়ে, চাকরি দিলেও সেটা দুর্নীতির পরে সেটা এমন পরিস্থিতি তৈরি করে চাকরি চলে যেতে বাধ্য হয় একদিকে। মুখ্যমন্ত্রী বললেন যে ওয়াকফ বিল এই রাজ্যে লাগু হবে না, কিন্তু এই রাজ্য পশ্চিমবঙ্গ ভারতেরই একটা রাজ্য, ভারতেরই একটা অংশ। কোথাও কি সম্ভব রয়েছে যে দেশে লাগু হলেও এই রাজ্যে লাগু হবে না? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এই প্রশ্নটা আপনি আইনজীবী হিসেবে বাদ দিয়ে যে কোনো সাধারণ মানুষকে প্রশ্নটা করুন, মানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই রাজ্যকে ভারতের একটা অঙ্গরাজ্য বলে মনে করেন? মানে ওনার বারবার আমরা দেখেছি একাধিকবার বিভিন্ন ধরনের বয়ান এসছে। এর আগেও সিএ এর সময় আমরা দেখেছিলাম কীরকমভাবে তিনি আন্দোলনের নামে মানুষকে খেপিয়ে দিয়ে উস্কে দিয়ে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা, বাস ট্রেন জ্বালিয়ে দেওয়ার মতন ক্ষেত্রে উনি লোকজনকে উস্কানি দিয়েছিলেন। এবং তখন আমরা দেখেছিলাম ক্যা ছি, মানে একসাথে গরুর পালের মতন বেশ কিছু তথাকথিত বুদ্ধিজীবী যারা কথায় কথায় মোমবাতি মিছিল বার করেন, তাদেরকে পাশে নিয়ে ক্যা ছি গান গেয়েছিলেন। তো সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম সিএ আন্দোলনের সময় কিন্তু কোনো একজনের শাস্তি হয়নি। আমি জানি না তোমরা দেখিয়েছিলে কিনা, আমি তো দেখতে পাইনি কারো শাস্তি হয়েছে বলে। এবার বিষয়টা যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে পশ্চিম বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত বহুদিন আগেই তিনি শুরু করে দিয়েছেন এবং সেদিকেই তিনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। এবারে যদি একটা দেশের মানে সাংবিধানিক দিক থেকে যদি দেখতে হয়, একটা দেশে যদি কোনো আইন লাগু হয়, তার মানে সেটা যখন থেকে লাগু হওয়া শুরু হলো, আমার দেশের টেরিটরির মধ্যে, আমরা একটা কথা বলি টেরিটরি, মানে সেই দেশের ভূখণ্ডের সীমানার মধ্যে যারা আছে প্রত্যেকটি রাজ্যের মধ্যে সেই আইনটি লাগু হয়ে যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ভোট ব্যাংকের স্বার্থে এই ধরনের কথা বলছেন, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। সব থেকে বড় কথা আমি দেখছিলাম ওটা হাস্যকর একটা বক্তব্য। উনি বলছেন আপনাদের কোনো ভয় নেই, আপনাদের কবরস্থান বাপ দাদাদের কবরস্থান কেউ ছিনিয়ে নেবে না। আমি প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, যারাই ওয়াকাফ করে উস্কানি দিচ্ছেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উস্কানিমূলক কথাগুলো মানে বলছেন, তিনি কি আদৌ পড়ে দেখেছেন ওই আইনটার মধ্যে, নতুন যে সংশোধনী আইন সেটার মধ্যে কী লেখা আছে? আমি জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে পড়াশুনো করেছেন, ইংরেজি তিনি ভালো করে জানেন না, সেটা কোনো অপরাধ বা আইনের ছাত্রী ছিলেন, আমরা জানি না, মানে যেরকম ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি ডিগ্রি এনেছিলেন, সেরকমই আইনেরও ছাত্রী ছিলেন। আমি সেটা নিয়ে কোনো দ্বিমত করছি না, ইংলিশ মানুষ ভালো নাই জানতে পারে, কিন্তু কোনো একজন ট্রান্সলেটার রেখে যিনি এত ভাষায় কথা বলতে পারেন, আমি মণিপুরি জানি, আমি রাশিয়ান জানি, আমি সব ভাষা জানি, তিনি একটু কষ্ট করে ট্রান্সলেট করে পড়ে নিতে পারতেন। বা যারা এই খেপিয়ে দিচ্ছে যে কবরস্থান নাকি কেড়ে নেওয়া হবে, কবর নাকি দিতে দেওয়া হবে না, এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। যারা এই রাজ্যের মুসলিম যারা আছেন তাদেরকে অশিক্ষিত করে রাখা এবং গরিব করে রাখা
এই তৃণমূল সরকারের কাজ, তার কারণ হচ্ছে যারা অশিক্ষিত থাকলে, গরিব থাকলে তাদেরকে ভুল বোঝাতে সুবিধে হবে, সেই কাজটাই এখন করছেন ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকজন। কাজেই পশ্চিমবঙ্গকে আলাদা করে দেওয়ার একটা প্রয়াস যে শুরু হয়েছিল, আমরা বারবার সেটা দেখতে পাচ্ছি, এখনও তার ব্যতিক্রম নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ধরনের আইন যাই হোক না কেন সেন্ট্রালের, বিরোধিতা করে ওনার একমাত্র কাজ। সেই সিএএ আইন যার জন্য তিনি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরে দিয়েছিলেন যে আমার চাই সিএএ এনআরসি, তো সেই মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এলেন তখন তিনি বলছেন না আমি লাগু হতে দেবো না। কাজে এই যে দ্বিচারিতা, রাজ্যকে দেশের থেকে আলাদা করে দেখানোর প্রবণতা উনি করে চলেছেন। এবার এটা উনি করছেন নিজের ভোট ব্যাংক অটুট রাখার জন্য, 30% ভোট ব্যাংক যেটা আছে আর কি, মুসলিম ভোট ব্যাংক, সেটাকে অটুট রাখার জন্য। ওয়াকফ বিল সংশোধন হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে রিপোর্টে, আমাদের কলকাতারই যে মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম, তিনি 5 বিঘা জমি নিজের সস্ত্রীকের সাথে মার্বেল দোকান খুলে বসেছেন। তাহলে কি সেই জমিও কি ফিরিয়ে দিতে হবে? হ্যাঁ, সেটাই তো বলছি, মানে যারা খেপিয়ে দিচ্ছেন গরিব মুসলিমদের, বিশ্বাস করুন এই ওয়াকফের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টে 9000-এর বেশি মামলা হয়েছিল ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, কারণ ওয়াকফ বোর্ড এবং যারা মামলা করেছিলেন, যে 9000-এর বেশি মামলা হয়েছিল, তারা প্রত্যেকে মুসলিম ধর্মাবলম্বী লোক, কারণ তাদের সম্পত্তি ওয়াকফ বোর্ড বেআইনিভাবে ছিনিয়ে নিয়েছিল। যারা শিক্ষিত মুসলিম আছেন একদল, তারা কিন্তু এটাকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু যাদেরকে ভুলটা বোঝানো হচ্ছে, এখন দেখতে হবে কারা ভুল বোঝাচ্ছে। ফিরহাদ হাকিমের মতো লোক ভুল বোঝাচ্ছে, যারা এই ওয়াকফের সম্পত্তি দখল করে রেখেছে, কারণ তারা জানেন যে ওয়াকফ আইন যদি লাগু হয় তারা প্রভাবিত হবেন, তাদের ক্ষতি হতে পারে, তো সাধারণ মুসলিমদের ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই নেই। তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আমি আবারও বলছি, যদি এই ভিডিও কোনো আমার 2জন বা 3জন মুসলিম ভাই দেখেন, সাধারণ মানুষ স্ক্রোল করতে করতে দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিশ্বাস করুন এই আইনে আপনাদের কোনো বাবা দাদার কবর ছিনিয়ে নেওয়া হবে না, আপনাদের বাড়িঘর একটুও কোনো আঁচটুকু পড়বে না। আপনাদেরকে বোঝানো হয়েছিল সিএ হলে পশ্চিমবঙ্গ থেকে নাকি ভারতবর্ষ থেকে নাকি মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আজ পর্যন্ত কারোর গায়ে একটা আঁচ পড়েছে? কাউকে চলে যেতে হয়েছে? হয়নি। সিএ তো লাগু হয়েছে। ঠিক তেমনই আপনাদের ভুল বোঝানো হচ্ছে, ভুল বুঝিয়ে অশান্তি করানো হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমের মতো লোকেরা। তার কারণ এদের সম্পত্তি, আপনাদের সম্পত্তি ওয়াকফ বোর্ডের নামে এরা গ্রাস করে রেখেছে। ওই যে একজন কেউ বলছিলেন না, ইডেন গার্ডেন ওয়াকফের সম্পত্তি, তারপর রাজভবন ওয়াকফের সম্পত্তি, গোটা কলকাতার অর্ধেকই নাকি ওয়াকফের সম্পত্তি। আমি খুব খুশি হতাম উনি যদি বলতেন কালীঘাটের ওই টালির চালের বাড়িটা ওয়াকফের সম্পত্তি, যদি উনি বলতেন নবান্নের 13তলাটা ওয়াকফের সম্পত্তি, আমি খুব খুশি হতাম সত্যি যদি উনি বলতেন এই কথাটা। তো যাই হোক, তো ভয় তারাই পাচ্ছে বা ভয় পাওয়ানোর চেষ্টা করছে যারা এই সম্পত্তিগুলো গ্রাস করে নিয়ে বসে আছে, সেই জন্যই খেপিয়ে দেওয়ার চেষ্টা চলছে মানুষকে। মুর্শিদাবাদে বেশ কিছু ভিডিও সামনে এসেছে যেখানে মহিলারা দাবি করছেন যে 12 থেকে 14 বছরের কিছু ছেলে তারা এসে বলছে তোমাদের স্বামীদের প্রাণ আমরা ফিরিয়ে দেবো, তার বিনিময়ে শরীর দিতে হবে। আমি দেখেছি ভিডিওটা, মানে সত্যি কথা বলতে কি ভিডিওটা দেখে আমার বলার কোনো ভাষা নেই। আমি দেখেছি, এবং সবথেকে বড় কথা, আমরা তো কেউ 46-এর দাঙ্গা দেখিনি, আমরা তো কেউ 71-এর দাঙ্গা দেখিনি, কিন্তু অদ্ভুতভাবে এই যে 12-14 বছরের ছেলেরা, এদের পক্ষেও ইতিহাস জানা সম্ভব নয় 46-এ কী হয়েছিল, 71-এ কী হয়েছিল, কিন্তু যে কথাগুলো এখন তারা বলছে যে তোমরা তোমাদের ইজ্জত দিয়ে দাও, তোমাদের ইজ্জত দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে ছেড়ে দেওয়া হবে, এই একই কথা না ওই 46-এর দাঙ্গার সময়তেও হিন্দু মহিলাদেরকে বলা হয়েছিল, তাদেরকে রীতিমতন হোস্টেজ করে রেখে দেওয়া হয়েছিল স্বামী সন্তানকে ছাড়ার বিনিময়। স্বামী সন্তানের সামনে ধর্ষণ করা হয়েছিল মহিলাদেরকে। 71-এও একই জিনিস ঘটেছিল। মানে এই যে পুরো বিষয়টা একটা রেজিমেন্টের জিনিস, মানে আপনি ইতিহাস পড়ুন না পড়ুন, যেন জিনগতভাবে এই বিষয়টা, এই অত্যাচারের বিষয়টা যেন এদের মধ্যে ঢুকে গেছে কোনোভাবে। মানে ওই হয় না যে ধরুন গরু তো হাম্বা, গরুর বাচ্চা থাকলে সে হাম্বাই ডাক দেবে, তার মুখ দিয়ে তো ম্যা ম্যা করে ছাগলের ডাক বেরোবে না, ঠিক তেমনি ছাগলের মুখ দিয়ে ম্যা ম্যা ডাকি বেরোবে, বাঘের মতন গর্জন বেরোবে না, ঠিক তেমনি এদের মুখের ভাষাও যেন এরকমই হয়ে যাচ্ছে। মানে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। আমার মাথার মধ্যে একটাই ভাবনা বারবার আসছিল যে এরা তো দেখেনি, এরা জানে না, কিন্তু একই কথা এরা বলছে। তার মানে কি, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাদ্রাসাগুলো তৈরি করছেন, প্রতিটা জেলায় প্রতিটা স্তরে, আমি যেখানে থাকি প্রত্যেকটা স্টেশনে 2টো করে মাদ্রাসা, এই যে মেহফিলগুলো হয় আপনি দেখবেন রাতের বেলা বিভিন্ন জায়গায় জলসা বসে, ওই প্রত্যেকটা জলসা থেকে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে বিদ্বেষমূলক বার্তা ছড়ানো হতে থাকে। বিভিন্ন সময় শুক্রবার জুম্মার নামাজের পরে দেখবেন ওদেরও বিভিন্ন জায়গায় পোস্টার লেখা থাকে যে জমায়েত মিছিল জুম্মার নামাজের পরে, মানে কি ওই সময়টাতে ওনারা ঠিক করেন যে কোথায় গিয়ে হামলা করা হবে, কি করা হবে না করা হবে। তো এই যে পুরো বিষয়টা রেজিমেন্টেড হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ইন্ধন দিচ্ছেন। এত কিছুর পরেও উনি বুধবার দিন ইমামদের সঙ্গে বসবেন এর পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য। তার মানে কি, আর কোন কোন জেলায় আগুন জ্বালানো যায়, আর কোন কোন হিন্দু
হিন্দুর বাড়ি সম্পত্তি নষ্ট করা যায়, আর কোথায় ভাঙচুর করা যায়, আর কোন হিন্দু মহিলার ইজ্জত লুট করা যায়, উনি কি সেটার ব্লুপ্রিন্ট করার জন্য বসবেন? আমার প্রশ্ন রইল। ফিরহাদ হাকিম আজকে বলেছেন যে এরম ধরনের কিছু হয়নি। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, তারা নদী পেরিয়ে মালদা চলে এসছে, উনি বললেন যে এই ধরনের তাহলে কিছু হচ্ছে না। তাহলে দিদি, সমাজ মাধ্যমে যে ভিডিওগুলি আমরা দেখলাম যে একটা স্কুলের মধ্যে ঠাঁই নিয়েছে কয়েকশো হিন্দু, তাহলে সেগুলো কি সবই মিথ্যে? না, আমার মনে হয় একটু বক্তব্যটা ভুল। উনি বললেন যে ওরা উদ্বাস্তু কোথায় হয়েছে, ওরা তো রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তেই গেছেন। কিন্তু আজকে ফিরহাদ বাবুকে যদি তার বাড়ি থেকে একটা লুঙ্গি পরে, মানে ওই অবস্থায় লুঙ্গির গিট বাঁধতে বাঁধতে রাতের বেলা বাড়ি থেকে ছেড়ে অন্য জায়গায়, মানে রাতের অন্ধকারে নৌকায় করে নদীতে করে নিজের নাতনি ছেলে পিলে যারা আছে সবাইকে নিয়ে যদি এক কাপড়ে পালিয়ে যেতে হয়, এবং আপনি যে নৌকা থেকে দেখতে পান যে আপনার ঘর লুট হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, তাহলে এটাকে আপনি উদ্বাস্তু হওয়া বলবেন না? মানে পলিটিক্যালি কারেক্ট হতে হতে বা নিজের ধর্মের মানুষজনকে বা নিজের ভোট ব্যাংকের স্বার্থে সমর্থন জানাতে জানাতে কোথাও গিয়ে মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছেন, বিবেকবোধটা হারিয়ে ফেলেছেন। নাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি একবারও এর নিন্দে করতে দেখেছেন? উনি বলছেন এই রাজ্যে তো লাগু হবে না, তাহলে তো দাঙ্গা কিসের? আমরা দেখলাম দাঙ্গা কখন বলা যায়, মানে এই কথাটাই প্রথমত ভুল। দাঙ্গা তখনই বলা যায় যখন দুই যুযুধান পক্ষের মধ্যে লড়াই হয়। এটাকে আমরা জিহাদি সন্ত্রাস বলবো, কারণ এক পক্ষকে মারধর করা হচ্ছে নিরস্ত্র। আজকেও সকালে আমরা দেখেছি শিলিগুড়িতে গাজন সন্ন্যাসী যারা সন্ন্যাস নিয়েছেন, এই চৈত্র মাসে গাজন সন্ন্যাস যারা করেন তাদের উপরেও হামলা হয়েছে। আর এটা কি ওয়াকফের প্রতিবাদ? মানে ওয়াকফের যদি প্রতিবাদ হয় আপনি রাস্তায় নামুন, আপনি টায়ার জ্বালান, আপনি পোস্টার নিন, আপনি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করুন, কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার কেন? মানে যখনই আপনি সিএ এর সমর্থনে, সিএ এর বিরোধিতায় প্রতিবাদ দেখেন, নুপুর শর্মার বক্তব্যের যখন প্রতিবাদ দেখেন, সব জায়গাতে কিন্তু আক্রমণ করা হয় হিন্দুদের ওপর। তার মানে এটা কোনো প্রতিবাদ নয়। আসল কথা হচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানো এবং হিন্দু শূন্য করা। মুর্শিদাবাদ দিয়ে শুরু হয়েছে, মুর্শিদাবাদের পরে আমরা দেখেছি মালদা, আস্তে আস্তে দিনাজপুর, সমস্ত জায়গায় কিন্তু এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তার কারণ রাজ্য সরকার চায় ঝামেলা হোক, রাজ্য সরকার চায় হিন্দুরা যাতে পলায়ন হয়, রাজ্য সরকার চায় যাতে হিন্দু ভোট ব্যাংকে, মানে হিন্দুরা পালিয়ে যায় এবং বাইরে থেকে অনুপ্রবেশ করানোর সুবিধা হয় এবং সেই ভোট ব্যাংকটাকে অটুট রাখা যায়। 26 বিধানসভা ভোট রয়েছে এবং ভোটের আগে তৃণমূলের একাধিক নেতৃত্বর মুখে একটা কথা বারবার শোনা যায় যে খেলা হবেই, খেলা হবে। তো সেক্ষেত্রে কি খেলা শুরু হয়ে গেছে? তারই খেলা? দেখুন, খেলা তো মানে বদলা নয়, বদল চাই, এই স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তারপরে অনেক বদল আমরা দেখেছি। মা মাটি মানুষের স্লোগান আমরা দেখেছি, সেখানে মায়েরা এখন তাদের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে। আমরা এর আগে সন্দেশখালির সময়তেও দেখেছিলাম মাটি লুট হয়ে গিয়েছে, বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মাটিও লুট হয়ে গিয়েছে। শেখ শাহজাহানের মতো লোকের ধান জমি কেড়ে নিয়ে ভেড়ি বানিয়ে দিয়েছে, আমরা দেখেছিলাম। আপনাদের সম্প্রচার হয়েছিল টিভির মাধ্যমে। আর মানুষের কথা ততই বলছে, মানুষের যেরকম ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার নেই, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকার নেই। আজকে সমস্ত শ্রেণীর লোক সর্বহারা। আপনি দেখুন, যারা শিক্ষিত চাকরিজীবী লোক তারা চাকরি হারিয়ে সর্বহারা। আজকে যারা প্রান্তিক খেটে খাওয়া মানুষ, যারা গ্রামে থাকেন, মুর্শিদাবাদের যে ছবিগুলো দেখছিলাম সেগুলো একদমই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষজন, তারা খেটে খান, নিজের ভাতটুকু জোগাড় করেন, এরকম মানুষ, তাদেরও আজকে সর্বহারা, তাদেরও ভিটেমাটি ছাড়া হয়ে গেছে। তো রাজ্যে সর্বস্তরের মানুষের সঙ্গে খেলা হচ্ছে। এই খেলার শেষ হবে 26-এই হবে। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে 26,000 জন যারা চাকরি হারিয়েছিলেন তাদের সাথে বৈঠক করলেন এবং তারপরেই ওয়াকফ বিলের বিরোধিতায় মুর্শিদাবাদ জ্বলছে। বিজেপি কোথাও গিয়ে দাবি করছে যে কোথাও গিয়ে মোড় ঘোরানোর চেষ্টা করছে তৃণমূলের উস্কানিতে এই ধরনের দাঙ্গা তৈরি হচ্ছে। আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন বক্তব্য? না, আমরা তো বলিনি মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে, কারণ দুর্নীতি তো পশ্চিমবঙ্গে নতুন নয়। মানে এই যে চাকরির দুর্নীতি, মানে এটা তো 24 সালেও ছিল। তো মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে বা আলাদা করে এই বিষয়টা বলছে, এটা হয়তো বামেরা বলছে যে চাকরি দুর্নীতি থেকে মোড় ঘোরানোর চেষ্টা। কিছু চাকরিহারারা দাবি করছে, কিন্তু দুর্নীতি তো নতুন নয়। মানে এই যে 16 সালের প্যানেলের দুর্নীতি আমরা তো 18, 19, 20 সালেই জানতে পেরে গেছিলাম যেটা নিয়ে দুর্নীতি হয়েছে। হাইকোর্টে তো মামলা হয়েছিল 24-এর আগে। তো যারা 2024-এও তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়েছেন, এই যে নো ভোট টু বিজেপি যারা আছেন, যারা এখন এই কথাগুলো বলছেন বড় বড় কথা, বা যারা লেজার ইভিল থিওরির জনক প্রবর্তক ছিলেন, তাদের কোথায় গেল? মানে তাদের বক্তব্য এখন কি আমার জানতে ভীষণ ইচ্ছে করে। মানে এই যে লেজার ইভিল আছে, এই লেজার ইভিল তত্ত্বের জনকরা এখন কোথায় গেলেন? মানে তারা মোমবাতি, যাদের কথায় কথায় মোমবাতি নিয়ে মিছিল বেরিয়ে পড়ে, সেই মোমবাতি কোথায় গেল? কোথায় তারা মোমবাতি তুলে রেখেছেন আমি জানি না, নাকি দেশলাইয়ে বারুদ কম হলো আমার জানা নেই। কাজে যারা এই ধরনের কথা বলছেন তারা ঠিক বলছেন না। তার কারণ
এই সরকার যেমনি দুর্নীতিবাজ তেমনি দাঙ্গাবাজও, আর দুটো হ্যান্ড ইন হ্যান্ড চলে ওদের। তার কারণ শিক্ষিত সমাজকে পঙ্গু করে দেওয়া, চাকরি না দিয়ে, চাকরি দিলেও সেটা দুর্নীতির পরে সেটা এমন পরিস্থিতি তৈরি করে দেয় চাকরি চলে যেতে বাধ্য হয় একদিকে, আর একদিকে যারা সাধারণ মানুষ যারা ভোট দেয় তাদের বাড়িতে হামলা করে দাঙ্গা করে তাদেরকেও পিছিয়ে দেওয়া, এটাই এই সরকারের লক্ষ্য। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।